আরে বাবা, ওঠ ওঠ, কত বেলা হয়েছে দেখেছিস? তুই পড়ে পড়ে যে এখনো ঘুমাচ্ছিস। তোর কি কোনো কাজ কাম নেই রে? ওঠ বাবা, আমার পানে যা, গরুটার জন্য এক মুঠো ঘাস কেটে আন। গরুটা যে অনাহারে রয়েছে। হ্যাঁ মা, আর একটু ঘুমাতে দাও না। আমি ঘুমালেই তুমি এমন করো। মা, তুমি এখন একটু যাও তো, আমাকে ঘুমাতে দাও। আমি ঘুম থেকে উঠে তোমার মনাইকে ঘাস কেটে এনে দেব। কত বেলা হয়েছে দেখেছিস? ওঠ, তুই কাজে যাবি না? কাজ করে নিয়ে আসলে তো দুমুঠো রান্না হবে, আর তুই যদি সেটা না করিস তাহলে পড়ে পড়ে ঘুমা, আর আমি অনাহারে মরি। মনাও অনাহারে থাকুক, তোর কোথাও যেতে হবে না। বুড়ি এ কথা বলে বিক্রমকে কথা শোনাতে থাকে। বুড়ির কথা শুনে বিক্রম আর ঘুমোতে পারে না। রাগ করে ঘুম থেকে উঠে পড়ে সে। নাও, উঠে পড়েছি, এবার তো শান্তি। মা, কাস্তেটা দাও তো, যাই আগে তোমার মনার খাবারের ব্যবস্থা করি, তারপর না হয় আমাদের কথা চিন্তা করব। আগে তো তোমার মনার পেট ভরাই। না রে বাবা, এরকম কথা বলতে নেই। ওরা হলো অবলা প্রাণী, ওরা কি আর কথা কইতে পারে? এই নে কাস্তে, কথা না বলে গিয়ে যা মনার জন্য ঘাস কেটে নিয়ে আয়। মনা তো এখন গর্ভবতী, ওর তো পেট ভরে খাবার না দিলে ও সুস্থ থাকবে না রে বাবা। ঠিক আছে মা, ঠিক আছে, আমি যাচ্ছি তবে ঘাস কাটতে। বিক্রম তাড়াতাড়ি করে চলে যায় ঘাস কাটতে। বুড়ি মনার সাথে গল্প করতে থাকে। বুড়ি মনার সাথে গল্প করতে করতে বিক্রম ঘাস কেটে নিয়ে বাড়িতে ফিরে আসে। এসেছিস বাবা? বাহ, আজকে তো বেশ ভালো ঘাস নিয়ে এসেছিস। মনা আজকে পেট ভরে খেতে পারবে। আর শোন, ঘাসগুলো রেখে যা, আর ওখান থেকে কটা ঘাস মনাকে দে। বুড়ির কথা শুনে বিক্রম ঘাসের বোঝা নামিয়ে সেখান থেকে কিছু ঘাস মনাকে দেয়। মনাও ঘাস পেয়ে মনের আনন্দে খেতে থাকে। এবার হয়েছে মা, তোমার মনাকে খেতে দিয়েছি, এবার তো তোমার শান্তি হয়েছে। দাও, কিছু জল খাবার থাকলে দাও, দেখি কোথাও কাজ পাই কিনা, এখন আবার আমাদের খাবারের ব্যবস্থা করি। বুড়ি বিক্রমের কথা শুনে ঘর থেকে কিছু মুড়ি এনে দেয় বিক্রমকে খাওয়ার জন্য। এই নে বাবা, ঘরে এই মুড়ি কটা ছাড়া আর কিচ্ছুটি ছিল না, এটা খেয়ে তুই কাজে বেরিয়ে পড়। আচ্ছা মা, ঠিক আছে, দাও তবে খাবার। এসো মা, তুমিও আমার সঙ্গে খাবে। না রে বাবা, তুই খা। এ কটা মুড়ি যদি আমি ভাগ বসাই তাহলে তোর পেট ভরবে না। তাছাড়া তুই সারা দিন কাজ করবি, অনাহারে কাজ করতে পারবি না। তুই খেয়ে নিয়ে কাজে বেরিয়ে পড় বাবা। বিক্রম এসব কথা শুনে মুড়িগুলো খেয়ে বেরিয়ে পড়ে কাজের খোঁজে। কোথায় যে যাই, কি যে করি, দেখি জমিদার বাড়িতে যাই, কোনো কাজ পাই কিনা। যদি জমিদার বাড়িতে যেয়ে কোনো কাজ পেয়ে যাই। এ কথা বলে বিক্রম রাস্তায় হাঁটতে থাকে। আর সে জমিদার বাড়ি যাওয়ার পথেই একখানা কুমড়োর ক্ষেত দেখতে পায়। সেখানে কয়েকজন কাজ করছিল। ও দাদা, তোমরা এই মিষ্টি কুমড়া খেতে মিষ্টি কুমড়ো তুলছো, আমাকে একটু নেবে গো কাজ করতে। যে কটা টাকা পাবো সে কটা টাকা দিও, কিন্তু কাজে নাও না গো আমায়। আজকে যদি কাজ না করে বাড়ি ফিরে যাই তাহলে যে আমার বৃদ্ধ মাকে নিয়ে না খেয়ে মরতে হবে গো। আমাদের তো আর লোক লাগবে না, তবে তুমি যখন বলছো তোমার কাজটা খুব প্রয়োজন, আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের সাথে তাহলে চলে আসো কুমড়ো তুলতে। তবে হ্যাঁ, কাজ শেষে একটা বড় কুমড়ো দিতে পারবো, তাছাড়া টাকা পয়সা দিতে পারবো না কিন্তু তোমাকে। এবার তুমি বলো, তুমি কাজ করবে কিনা? ওরা টাকার বদলে কুমড়ো দিতে যাচ্ছে। মাকে নিয়ে সারাদিন অনাহারে থাকার থেকে কাজ করে একটা দুটো কুমড়ো পাই, তাই না হয় বাড়ি গিয়ে মাকে রান্না করতে বলবো। হ্যাঁ গো দাদা, আমি রাজি, তাহলে কাজে লেগে পড়ি। হ্যাঁ, পড়ো তাড়াতাড়ি, হাত চালিয়ে কাজ করো তো দেখি। আকাশটা একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে, বৃষ্টি নামার আগেই ক্ষেতের সব কুমড়ো গুলো তুলতে হবে, না হলে জমিদার বাবু রেগে যাবেন। এরপর বিক্রম ওদের সাথে মিষ্টি কুমড়ো তোলার কাজ শুরু করে দেয়।
কি রে মনা, তোর ঘাস পুড়িয়ে গেছে? দাঁড়া, আমি তোকে কটা ঘাস দেই। ছেলেটা সেই সকালে কটা ঘাস দিয়ে গেছে, এর মধ্যে আর কোনো ঘাস খেতে দেয়নি তোকে। বুঝলি মনা, তুই হলি আমার লক্ষ্মী গরু। তুই না থাকলে যে সারাটা দিন আমি কার সাথে কাটাতাম কে জানে। সকালবেলা ছেলেটা বের হয় আর রাত হলে বাড়িতে ফেরে। একা একা কি করতাম বলতো? এভাবে বুড়ি তার গরুর সাথে কথা বলতে থাকে আর সেই গরুটার সাথে সারাটা দিন কাটাতে থাকে। ওদিকে কুমড়ো তোলা শেষ হয়ে যায়। গো দাদা, সব মিষ্টি কুমড়ো তো তোলা শেষ হয়ে গেল, কাজ তো শেষ। এই নাও একটি মিষ্টি কুমড়ো নিয়ে যাও, আমরা এখন আসি গো দাদা। কাজ শেষে জমিদার বাড়ির লোকেরা বিক্রমকে একটা মিষ্টি কুমড়ো ধরিয়ে দেয় হাতে। বিক্রম মিষ্টি কুমড়োটা নিয়ে বাড়িতে ফিরে যায়। কি রে বাবা, আজকে কোনো কাজ পেয়েছিলি তুই? আর এত বড় মিষ্টি কুমড়ো কোথায় পেলি রে? হ্যাঁ হ্যাঁ গো মা, আজ আমি জমিদার বাড়িতে মিষ্টি কুমড়ো খেতে কাজ করেছি, তাই ওরা কাজ শেষে মিষ্টি কুমড়ো দিয়েছে। ওরা টাকার বদলে মিষ্টি কুমড়ো দিয়েছে মা। মিষ্টি কুমড়োটা এখানে রাখলাম মা, তুমি যা পারো তাই করো। আরে বাবা, তা কটা টাকা দিলে তো ভালো হতো, চাল ডাল কিনে আনতে পারতি। ঘরে তো শুধু চালই রয়েছে। দাঁড়া বাবা, আমি ঝট করে কিছু একটা রান্না করে দিচ্ছি। এ কথা বলে বুড়ি রান্না করার জন্য মিষ্টি কুমড়োটা কাটতেই দেখে মিষ্টি কুমড়োর বেশ কিছু অংশ পচে গেছে। আয় রে বাবা, তোকে টাকার বদলে মিষ্টি কুমড়ো দিয়েছে, তাও এই মিষ্টি কুমড়োটা পচা। কি করে এখন তোকে এটা রেঁধে দেই বলতো বাবা? কি আর করবো বলো মা, আমি আর তুমি কি মিষ্টি কুমড়োর মধ্যে যে দেখতে পারি মিষ্টি কুমড়ো ভালো না পচা? কি আর করবে, মিষ্টি কুমড়ো ছোট ছোট টুকরো করে ও মনাকে দিয়ে দাও। বিক্রমের কথা শুনে বুড়ি মিষ্টি কুমড়োগুলো কেটে কেটে তাদের গরু মনাকে খেতে দেয়। তারপর রাতে বুড়ি আর বিক্রম কাঁচা মরিচ দিয়ে শুধু ভাত খেয়েই রাত কাটিয়ে দেয়। পরদিন সকালে, মা এদিকে এসো একবার, দেখো কি কাণ্ড হয়েছে। আরে বাবা, যায় যায়। কি কাণ্ড হলো আবার? মনার কি বাচ্চা হয়েছে নাকি? বুড়ি বিক্রমের সাথে কথা বলতে বলতে গোয়াল ঘরে যায় আর সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়। আরে বাবা, গরুর গোয়ালে এত মিষ্টি কুমড়োর গাছ কোত্থেকে এলো? এক রাতের মধ্যে এতগুলো মিষ্টি কুমড়োর গাছ গোয়াল ঘরে ভরে গেছে দেখছি। না দেখলে তো বিশ্বাসই করা যায় না। আর শুধু তাই নয় রে, এই এত মিষ্টি কুমড়োর ফুলও ধরেছে। এটা কি করে হলো বলতো বাবা? হ্যাঁ মা, ঠিকই বলেছ, সবই বিধাতার ইচ্ছা। বিধাতা চাইলে কি না করতে পারে। কালকে তুমি মনাকে আমার আনা যে মিষ্টি কুমড়ো খেতে দিয়েছো, ওখান থেকেই হয়তো মিষ্টি কুমড়ো বীজ পড়ে গাছগুলো হয়েছে। একটা কাজ করবে, এখান থেকে কটা মিষ্টি কুমড়ো ফুল তুলে আমাকে বড়া ভেজে দেবে। মিষ্টি কুমড়ো ফুলের বড়া দিয়ে পেট পুরে আজকে ভাত খাবো। হ্যাঁ বাবা, ঠিক আছে, বিধাতা মুখ তুলে চেয়েছে। তবে একটা কথা, মনা এখন কোথায় থাকবে? গোয়াল ঘরেও থাকলে তো মিষ্টি কুমড়ো গাছগুলো নষ্ট হয়ে যাবে। মা তুমি চিন্তা করো না, তুমি এখন যাও, তাড়াতাড়ি রান্না বসাও। মনার থাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। বুড়ি মিষ্টি কুমড়োর কিছু ফুল তুলে নিয়ে রান্নাঘরে চলে যায়। অন্যদিকে বিক্রম তাদের গরুর থাকার একটা আলাদা জায়গা তৈরি করে দেয়। এভাবে বিক্রম আর বুড়ির দিন কাটতে থাকে। বেশ কিছুদিন পর বিক্রম, চল তো বাবা, গিয়ে দেখি গোয়াল ঘরের কুমড়ো গাছগুলোর কি অবস্থা। এ কথা বলে বিক্রম আর তার বুড়িমা গোয়াল ঘরে যায়। আর গোয়াল ঘরে যেতেই তারা অবাক হয়ে যায়, কারণ তারা যেতেই হঠাৎ করে একটা মিষ্টি কুমড়ো কথা বলতে শুরু করে।
হ্যাঁ গো, তোমরা ভয় পেও না, তোমাদের কলে জাদুর মিষ্টি কুমড়ো গাছ হয়েছে। ভয় পেও না তোমরা, এই গাছ থেকে যত খুশি তোমরা মিষ্টি কুমড়ো বিক্রি করতে পারো। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, তোমরা যেমনটি সহজ সরল আছো তেমনটি থেকো। দেখো, মিষ্টি কুমড়ো বিক্রি করে তোমরা যখন অনেক পয়সার মালিক হবে তখন যেন অহংকার না করো। হ্যাঁ, তুমি কথা বলতে পারো? কুমড়ো আবার কথা বলছে দেখি। আচ্ছা মিষ্টি কুমড়ো, ঠিক আছে, তাই হবে। তুমি যেমনটি বলবে তেমনটি হবে। কিন্তু আমি যদি সব মিষ্টি কুমড়ো বিক্রি করে দেই, আবার কি পুনরায় মিষ্টি কুমড়ো ধরবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ধরবে। তুমি যত মিষ্টি কুমড়ো তুলবে গাছ থেকে তত বেশি মিষ্টি কুমড়ো পাবে, আর দ্বিগুণ পরিমাণে পাবে। আর হ্যাঁ, আরো একটা কথা, আমি শুধু শুধু তোমাদের এখানে এইভাবে বংশ বিস্তার করিনি গো। আমি বিশেষ একটি কারণে বংশ বিস্তার করেছি, আর সেটা হলো এই গ্রামের তোমাদের মতো আরো অনেক মানুষ আছে যারা কিনা অর্থের অভাবে সারাটা দিন কষ্ট করে না খেয়ে থাকে। আমি চাই তোমরা আমার এখান থেকে কুমড়ো নিয়ে কুমড়ো বিক্রি করবে আর সেই গরিব দুঃখীদের সাহায্য করবে, এটাই আমি চাই। ঠিক আছে গো, ঠিক আছে। আমরা যদি আমাদের অভাব দূর করতে পারি তাহলে এই গ্রামের আরো অনেক মানুষেরও অভাব দূর করব গো। বিধাতা আমাদের উপর অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন গো, আর সেই দায়িত্ব আমরা পালন করবই। এরপর থেকে বিক্রম মিষ্টি কুমড়োর গাছ থেকে মিষ্টি কুমড়ো তুলে বিক্রি করতে থাকে, আর সে অনেক অর্থ পায়, আর গ্রামবাসীদের সেই মিষ্টি কুমড়ো বিক্রি করার টাকা দিয়ে সাহায্য করতে থাকে। হঠাৎ একদিন, মা, ও মা, দেখো তোমার মনার বাছুর হয়েছে মা। আরে তাই তো, আমার মনার বাছুর হয়েছে। দেখ বাবা, কি সুন্দর হয়েছে বাছুরখানা। আমার যে কি যে খুশি লাগছে। বিধাতা একে তো এই জাদু কুমড়ো গাছ দিয়ে আমাদের সংসারটা চালাচ্ছে, তারপর আবার আমাদের মনার একটা বাছুরও সুস্থভাবে দিয়েছে গো। এখন আমাদের সব কিছু ভালো হচ্ছে। বিধাতার ইচ্ছা এখন আর আমাদের কোনো কষ্ট থাকবে না। আর তাই তো আমি চাই এবার একখানা সুন্দরী মেয়ে দেখে তোকে বিয়ে দিতে, তাহলে আমার শান্তি। এভাবেই বিক্রম আর বুড়ির জীবন সুখে শান্তিতে কাটতে থাকে। বিক্রম সেই জাদু কুমড়ো বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যায় এবং গ্রামের যত অভাবী এবং অনাহারী মানুষ ছিল তাদেরকেও অনেক বেশি করে সাহায্য করতে থাকে। গ্রামের মধ্যে আর কোনো দরিদ্র অভাবী মানুষই ছিল না। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।